সেভিংস না ইনভেস্টমেন্ট। আমরা টাকা যখন থেকে ইনকাম করতে শুরু করি তখন থেকে আমাদের প্রথম মাথায় আসে আমাদের এখান থেকে টাকা সেভিংস করতে হবে অথবা এখান থেকে ভবিষ্যতের জন্য টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সাইট বা ট্রেন্ড বলছে আজকের দিনে ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে এসআইপি, আর আমাদের প্রত্যেকের এসআইপি করা উচিত। এফডি একেবারেই করা উচিত নয়, এফডি করলে টাকা লস যায়। আমরা সবাই টাকা জমাই, কিন্তু আসল গেমটা শুরু হয় আমরা কোথায় টাকাটা রাখছি সেটার ওপর। অনেকে বলে এফডি সেফেস্ট, আবার অনেকে বলছে এসআইপি ছাড়া আজকের দিনে আর কিছুই নয়। আপনিও নিশ্চয়ই এই কথাটা শুনেছেন যে একদল বলছে এফডিতে টাকা রাখা সব থেকে বেশি সেফ, আর আরেক দল বলছে আজকের দিনে এসআইপি ছাড়া ওর কোনো কিছুই কাজ করে না। এফডিতে টাকা হারায় না, কিন্তু ভ্যালু হারায়। আপনি আজকের দিনে যে টাকাটা এফডিতে রাখবেন সেটা হয়তো কমবে না, কিন্তু তার ভ্যালু কমবে, তার ক্রয় ক্ষমতা কমবে। 10 বছর আগে বা একটা সময় একটা বাইক 60, 70, 80 হাজারে পাওয়া যেত, কিন্তু আজকের দিনে কি পাওয়া যায়? পাওয়া যায় না। একবার মনে করে দেখুন, 10 বছর আগে ফুয়েল আপনি যে টাকায় কিনতেন আজকের দিনে কি সেই টাকায় পান? আপনি পান না। এটাই হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ধরুন আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে জমাচ্ছেন, এফডিতে 10 বছর পর সেটার ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে 8 লক্ষ টাকা ইন্টারেস্ট সমেত। সেই টাকায় যদি আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করে রাখেন তাহলে আপনি পাবেন 10 লক্ষ টাকা। একই টাকা একই সময় ডিফারেন্স 4 লক্ষ টাকার। আমরা অনেকে রিস্ককে ভুল জায়গায় দেখি। অনেকে বলে এফডিতে রিস্ক নেই, সেটা একটা ভুল। আর অনেকে বলে এসআইপিতে রিস্ক অনেক বেশি, সেটাও কিন্তু একটা ভুল। আসল রিস্ক হলো আপনি টাকাটা কতদিন ইনভেস্টেড রাখলেন। আপনি একটা টাকা দীর্ঘদিন একটা এফডিতে রাখলেন, আপনার টাকা কমবে না, কিন্তু আপনার ভ্যালু হারাবে, ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। আলটিমেটলি কিন্তু তার মানে আপনার টাকাটা কমেই গেল। কিন্তু আপনি যদি এসআইপিতে টাকা রাখেন দীর্ঘদিন ধরে, তাহলে আপনার একটা ওয়েলথ ক্রিয়েট হবে, টাকার অঙ্ক একটা ভালো জায়গায় চলে যাবে। আপনার একটা ছোট রিস্ক থাকছে ঠিকই, কিন্তু আপনার ক্রয় ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। আলটিমেটলি আপনি লাভবান হবেন, আপনার ওয়েলথ ক্রিয়েট হবে। তাহলে কি আমরা এফডিতে টাকা বন্ধ করে দিয়ে সবাই ওই টাকা এসআইপিতে ইনভেস্ট করব? না, একদম নয়। এসআইপিতে টাকা রাখা মানে সেটা সবসময় বাড়বে, কোনো দিন কমবে না, এমনটা কিন্তু নয়। আর তার জন্যই অনেকে বলে এসআইপি হচ্ছে রিস্কি। আজকে আমি এই ভিডিওতে বলবো কারা এফডিতে টাকা রাখলে, কতদিনের জন্য টাকা রাখলে সব থেকে বেশি উপকার পাবেন, এবং আপনাদের জন্য এটাই হবে বেস্ট। আপনি যদি অবসরপ্রাপ্ত হন, আপনার বয়স যদি 60+ হয় বা 55+ হয়, আপনার আয় করার সময় শেষ হয়ে এসছে, আপনি একদম এসআইপি যাবেন না। এবার বলি কেন যাবেন না। কারণ আপনার ইনকাম করার যে রাস্তাটা সেটা শেষের দিকে বা শেষ হয়ে এসছে। পেনশন যদি পেয়ে থাকেন বা কিছু করা থাকলেও সেখান থেকে আপনার রেগুলার ওই সংসার চালানোর মতো খরচা উঠে আসছে, এটা কিন্তু আপনাকে ইনকামের সোর্স বলবে না, অ্যাক্টিভ ইনকামের সোর্স বলবে না। এগুলো প্যাসিভ ইনকাম। আপনি আগে থেকে কোনো ব্যবস্থা করে রেখেছেন, এখন কোনো কাজ করছেন না, তা সত্ত্বেও একটা ছোট অঙ্কের অ্যামাউন্ট আপনার কাছে আসছে। অনেকে পোস্ট অফিসে করে থাকতে পারেন, অনেকে ব্যাংকে করে রাখেন, ঠিক আছে, ইটস গুড। কিন্তু আপনার যেহেতু ইনকামের রাস্তাটা একদম শেষের পথে বা শেষ হয়ে এসছে, আপনি নতুন করে একটা বড় অঙ্কের ইনকাম জেনারেট করবেন না, তাই এসআইপি থেকে আপনি দূরে থাকুন। আর কারা এসআইপি করবেন না? আর এসআইপি করবেন না আপনার একটা গোল আছে যেটা 2 বছর বা 3 বছর পরে ফুলফিল হবে, বা 1 বছর পরে সেই টাকা জমিয়ে আপনি কিছু একটা পারচেস করতে চান, কিনতে চান। সেক্ষেত্রে আমার মনে হয় এসআইপি করা যুক্তিযুক্ত নয়। এসআইপি শেয়ার মার্কেটের সাথে সাথে আপ ডাউন হয়, তাই শর্ট টার্মের ক্ষেত্রে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, মার্কেট ক্র্যাশ হলো, আপনার টাকা কিন্তু আপনার ইনভেস্টেড অ্যামাউন্টের থেকেও কমে যাবে, সেক্ষেত্রে আপনার লোকসান হবে। সেই জন্য আমি বলবো যে শর্ট
পিরিয়ডের জন্য যদি কিছু আপনার গোল থাকে বা টাকা জমানোর কোনো টার্গেট থাকে, তাহলে আপনি এসআইপি থেকে বিরত থাকবেন। তারপরে আপনি যদি ওই ট্যাক্সের ঝামেলা থেকে বিরত রাখতে চান নিজেকে, তাহলে এসআইপির ভেতরে যাওয়ার দরকার নয়। সেটা কেন? এসআইপিতে যখন আপনি টাকা ইনভেস্টেড করবেন তখন আপনার কোনো ট্যাক্স লাগবে না, কিন্তু যখন টাকা উইথড্রল করবেন তখন দুটো ক্যাটাগরিতে ইনকাম জেনারেট হয়। একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর আরেকটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। শর্ট টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে আপনি যে টাকা ইনভেস্টেড করেছেন 1 বছরের ভেতরে সেই টাকা থেকে আপনি যে রিটার্নটা পেয়েছেন সেটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। কিন্তু যে টাকাটা আপনি 1 মাসের বেশি ইনভেস্টেড আছে এবং সেই টাকা থেকে যে রিটার্নটা আপনি পেয়েছেন সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। ইনকাম ট্যাক্সের আইন বলছে আপনার যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয় তাহলে আপনাকে 20% ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, ছাড় আছে, 1,25,000 টাকা অবধি আপনার ছাড় আছে। তারপরে যে ইনকামটা হবে তার উপর আপনাকে 20% ট্যাক্স দিতে হবে। আর লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে আপনাকে 12.5% আপনাকে ট্যাক্স দিতে হবে। এই সব ঝামেলা থেকে যদি নিজেকে দূরে রাখতে হয় তাহলে এই এসআইপি থেকে আপনি দূরে থাকুন। এবার বলি মিউচুয়াল ফান্ডে এসআইপি কখন করবেন এবং কারা করবেন। আপনার বয়স অল্প, সবেমাত্র ইনকাম করতে শুরু করেছেন, সেটা ব্যবসা হোক চাকরি হোক, আপনার কাছে টাকা ইনভেস্ট করার সময় দীর্ঘদিন ধরে আছে, দীর্ঘমেয়াদে আছে, আপনি অনেক দিন ধরে টাকা ইনভেস্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন। দ্বিতীয়ত, আপনার শর্ট টার্মে কোনো গোল নেই, আপনি হয়তো দীর্ঘমেয়াদ পরে আপনি বাড়ি কেনার প্ল্যান করেছেন বা কোনো বিবাহের প্ল্যান করেছেন বা বাইক কেনার প্ল্যান করেছেন, সেটা হয়তো 10 বছর 12 বছর 15 বছর পরে সেই গোলটা ফুলফিল হবে, আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করবেন। দ্বিতীয়ত, আপনি দীর্ঘমেয়াদের জন্য কোনো টাকা ইনভেস্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার মিউচুয়াল ফান্ড খুব ভালোভাবে হেল্প করবে। যত দিন ধরে আপনি এই টাকা এসআইপি করে ইনভেস্ট করতে পারবেন আপনার তত ভালো রিটার্ন হবে কম্পাউন্ড এফেক্টের জন্য। দীর্ঘমেয়াদে আপনি যদি অল্প করেও টাকা এসআইপি করেন, এসআইপি মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ নিয়ম করে যদি আপনি অল্প টাকার অর্থও নিয়মিত ইনভেস্ট করেন তাহলে সেটা লং রানে গিয়ে একটা ভালো রিটার্ন দেবে, যেটা আপনাকে ভবিষ্যতে চিন্তা থেকে মুক্ত করবে। কোনো দেশের অর্থনীতি সাময়িক ঘটনার জন্য ধাক্কা খেলেও লং রানে গিয়ে সেটা ঊর্ধ্বগামী হয়। প্রায় প্রত্যেকটা দেশের অর্থনীতি ধীরগতি হলেও ঊর্ধ্বগামী হয়ে থাকে, তাই লং রানে গিয়ে আপনার টাকা কমে যাওয়া বা লস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবার বলি কাদের দুটোই করা দরকার। যারা ইনকাম করছেন এবং ইনকাম করার ক্ষমতা খুব কম করে হলেও 10 থেকে 15 বছর আছে, তাদের জন্য দুটোই করা প্রয়োজন। প্রথমেই আমাদের দেখে নিতে হবে আমাদের এমার্জেন্সি ফান্ড আছে কি না। এই এমার্জেন্সি ফান্ডের কাজ কি? আমাদের সংসার চালানোর সাথে সাথে যদি অতিরিক্ত টাকার প্রয়োজন হয় সেই টাকার পরিমাণ আমাদের কাছে আছে কি নেই। এই এমার্জেন্সি ফান্ড কি, কীভাবেই এর অর্থ নির্ধারণ করব বা কিভাবে এই এমার্জেন্সি ফান্ড আমরা তৈরি করব। হতে পারে সেটা কোনো মেডিকেল ট্রিটমেন্ট, ডাক্তারদের ভিজিট, মেডিসিন, হতে পারে আপনার নিকট আত্মীয়র বিবাহ, পৈতে বা জন্মদিন বা এই ধরনের কিছু অনুষ্ঠান যেখানে আপনাকে উপহার দিতে হবে, যেখানে আপনার একটা অতিরিক্ত খরচ সংসার চালানোর বাইরে হতে পারে। সর্বোপরি এটাও বলা যায় যে এটাও হতে পারে আপনার আয় করার ক্ষমতা হ্রাস পেল, আপনার চাকরি চলে গেল বা আপনি একটা চাকরি ছেড়ে একটা বেটার চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। সেই 1 থেকে 1.5 মাস যে পিরিয়ড, সেটা আপনার সংসার চালানোর জন্য প্রয়োজনীয় যে আবশ্যিক খরচগুলো আছে সেটা চালানোর মতো খরচ আপনার কাছে আছে কি নেই, এটাই হচ্ছে এমার্জেন্সি ফান্ড। এবার নেক্সট যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এই এমার্জেন্সি ফান্ডের পরিমাণ কি হতে পারে। সাধারণত আপনার সংসার চালানোর যে আবশ্যিক খরচগুলো আছে সেগুলো যোগ করবেন এবং সেটার 6 মাসের যে অর্থ দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে আপনার এমার্জেন্সি ফান্ড। এই এমার্জেন্সি ফান্ড তৈরি করবেন কি করে?
এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হলে খুব ছোট করে যদি আপনি শুরু করতে চান, তাহলে একটা রেকারিং ডিপোজিট শুরু করুন এবং সেখানে আপনার আয়ের 10% টাকা প্রত্যেক মাসে সেখানে জমা করুন। তাহলে একটা সময় পর আপনার যে এমার্জেন্সি ফান্ডের অর্থ সেটা আপনার তৈরি হয়ে যাবে। এই এমার্জেন্সি ফান্ডের যে আবশ্যিক খরচগুলো বলছি সেগুলো কি হতে পারে, সেটা আপনার দৈনন্দিন বাজার, বাইক যদি থাকে বাইকের তেল, হতে পারে আপনার মেডিসিন। কিন্তু এখানে কোথাও আপনার শখ আহ্লাদ পূরণের জন্য যে অর্থ আপনি ব্যয় করেন সেটা এখানে যোগ করবেন না। হতেই পারে আপনি মাসে একদিন রেস্টুরেন্টে যান, এই টাকাটা যোগ করবেন না। ওই সময় আপনার কিন্তু টাকা এই রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো পরিস্থিতি থাকে না, বা এই ধরনের শখ আহ্লাদ পূরণ করার মতো পরিস্থিতি থাকে না। তাই যেটা একদম আবশ্যিক সংসার চালানোর জন্য, শুধু সেইটুকুই অর্থই এর সঙ্গে যোগ করে দেখবেন। আপনি দেখলেন এই আবশ্যিক খরচ যোগ করে আপনার সংসার চালানোর জন্য প্রত্যেক মাসে 10,000 টাকা খরচা হয়, তাহলে 6 মাসের খরচ 60,000 টাকা। যদি 15,000 টাকা খরচা হয় তাহলে 90,000 টাকা। কিন্তু আমি বলবো এই এমার্জেন্সি ফান্ডের 6 মাসের টাকা জমানোর আগে আপনি 3 মাসের টাকা আগে জমান। এই জমানোর পর আপনি যদি আপনার ক্ষমতা থাকে 2,000 টাকা প্রত্যেক মাসে জমানোর, সেটা 50% করে দেন। সেই 50% টাকা আপনি রেকারিং ডিপোজিটে আপনার এমার্জেন্সি ফান্ড তৈরি করতে কাজে লাগান, আর 50% টাকা দিয়ে আপনি এসআইপি শুরু করুন। তাহলে আপনার ইনভেস্টমেন্টও শুরু হয়ে যাবে, আর আপনার যে এমার্জেন্সি ফান্ড সেটাও আপনার তৈরি হতে থাকবে। আর এই এমার্জেন্সি ফান্ড তৈরি করার কারণ কি? আপনি বা আমি কখনোই চাইবো না আমরা যখন ইনভেস্টমেন্ট চালু করব সেটা মাঝপথে গিয়ে বাধাপ্রাপ্ত হোক বা সেটা বন্ধ হয়ে যাক। আপনি এই 1,000 টাকা দিয়ে যে এসআইপি শুরু করছেন সেটা কোথাও গিয়ে যদি এমার্জেন্সি তৈরিও হয়, আপনার 3 মাসের যে এমার্জেন্সি ফান্ড আছে সেটা থেকে আপনি সেটাকে পূরণ করতে পারবেন। আপনার এসআইপি ব্যাহত হবে না। আপনার কাছে এই এসআইপি করার পর বা এমার্জেন্সি ফান্ড তৈরি করার পর যদি অতিরিক্ত অর্থ থাকে, তাহলে সেটাকে আপনি এফডি করতে পারেন। কিন্তু মিউচুয়াল ফান্ডে লামসাম টাকাও রাখা যায়। সেই জায়গায় আপনি কিছু পরিমাণ অর্থ এফডিতে রাখলেন, কিছু পরিমাণ অর্থ আপনি মিউচুয়াল ফান্ডে রাখলেন। আর যদি আপনার 2-3 বছরের মধ্যে কোনো গোল পূরণ করার ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনি কিছু পরিমাণ টাকা এফডিতে রাখতে পারেন। কারণ আমি বলবো শর্ট টার্মে কখনো মিউচুয়াল ফান্ডে এসআইপি করবেন না, তাতে আপনার ভ্যালু কমতেও পারে। আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের কাছে এটা পরিষ্কার যে কাদের জন্য ফিক্সড ডিপোজিট, কাদের জন্য মিউচুয়াল ফান্ড, আর কাদের জন্য দুটোই এবং কখন প্রয়োজন। মিউচুয়াল ফান্ড অনেক রকমের হয়। আমাদের দেশেই প্রায় 2,000-এরও বেশি মিউচুয়াল ফান্ড আছে। এই মিউচুয়াল ফান্ড আর এসআইপি নিয়ে যদি আপনি ডিটেলসে জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করুন মিউচুয়াল ফান্ড স্পেশাল এপিসোড নিডেড। আমি তাহলে এই মিউচুয়াল ফান্ড কী কী টাইপের হয়, কিভাবে কোথায় কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, সেটা নিয়ে আর একটা এপিসোড নিয়ে আসব। দেখা হবে পরের আর একটা ফিনান্সিয়াল এডুকেশন ভিডিওতে, যেটা আপনাকে ফিনান্সিয়ালি আরও এক ধাপ এগিয়ে যেতে এবং ফিনান্সিয়ালি স্ট্রং হতে সাহায্য করবে। টাটা।